প্রায় 1 মাস ধরে পুশিন সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। ধারণা করা হয়েছিল দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর 4 দিনের বৈঠকে এই সমস্যার একটা শুরু হওয়া হবে, কিন্তু ভেতরের খবর হলো বৈঠকে সমঝোতা তো দূরের কথা, দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন করেনি কোনো পক্ষই। একদিন পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো নাম গন্ধ নেই। আবার দিল্লির এই ব্যর্থ বৈঠকের খবরের মধ্যে বাংলাদেশের কর্মস্থলে যোগ দিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সীমান্ত পার হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিতরা প্রশ্ন তুলেছেন। দিল্লিতে শীর্ষ পর্যায়ের বৈঠকে যেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তেমনি সীমান্তের পতাকা বৈঠকও ব্যর্থ হচ্ছে। ফলে পুশিন চলছে, অনেক মানুষকে শূন্য রেখায় থাকতে হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নতুন করে জামালপুর ও চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে পুশিন নিয়ে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন হলো, সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কেন ব্যর্থ হলো? শুধু ব্যর্থই নয়, এমন নজির তৈরি হলো যেটি আগে কখনো ঘটেনি। কূটনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, কূটনীতিতে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে যেগুলোর সমাধান না হলে দৃশ্যমান সমস্যার সমাধান আসে না। প্রশ্ন হলো, ভারতের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালের ইস্যুগুলো কি? বিশ্লেষকদের আশঙ্কা, দৃশ্যমান সমস্যা বড় হয়ে গেলে কূটনীতি থেকে সেটি রাজনীতিতে টার্ন নিতে পারে, আর তাতে জটিলতা আরো বাড়তে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের আমলের তিক্ত সম্পর্কের পর ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পাবে। শুরুতে কিছুটা ইতিবাচক আভাসও পাওয়া গিয়েছিল, কিন্তু এমন সম্ভাবনার মধ্যে সামনে এলো পুশিন। বিশেষ করে গত মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বাড়ে। গত 8 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এখন পর্যন্ত 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 836 জন বর্তমানে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 8 মাসে 2,479 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুধু গত কয়েক সপ্তাহে 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বাংলাদেশের এই বাহিনীটির সাথে স্থানীয় বাসিন্দা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও পুশিন ঠেকাতে কাজ করছে। গত 8 জুন থেকে 11 জুন 4 দিন ব্যাপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় 57তম বিজিবি বিএসএফ ডিজি বা মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর ও পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর এটি ছিল বিজিবি বিএসএফ এর প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 6 জুন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএসএফ এর পুশিন ও সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো বিজিবি বৈঠকে তুলবে, কিন্তু 4 দিনের এই শীর্ষ পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। বরং একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা গেছে। এমনকি বৈঠক শেষে প্রচলিত যৌথ সংবাদ সম্মেলনও করা হয়নি। দর্শক, দুই দেশের মধ্যে ডিজি স্তরের সীমান্ত বৈঠক 1975 থেকে 1992 সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হতো। তবে 1993 সালে এটিকে বছরে 2বার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একবার নয়াদিল্লি ও একবার ঢাকা, এভাবে এই বৈঠক হয়ে থাকে। বিএসএফ বিজিবি সর্বশেষ বৈঠক হয়েছিল 2025 সালের আগস্টে ঢাকায়। তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। তখনও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। এমনকি যৌথ বিবৃতি প্রকাশ করতেও অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত। আর সেই বিবৃতিতেও পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, গত কয়েক সপ্তাহ ধরে যে পুশিন সীমান্তের সবচেয়ে বড় ইস্যু, সেটি নিয়ে কোনো শব্দ কেন বিবৃতিতে রাখা হয়নি?
বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বৈঠকে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল স্পষ্ট। বিএসএফ এর দাবি, যাদের সীমান্তে পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। পশ্চিমবঙ্গের ধরপাকড় শুরু হওয়ার পর তারা ফিরে যেতে চাইছেন। ফলে বাংলাদেশের নাগরিকদের ফিরে নিতে ঢাকার আপত্তি কেন, সে প্রশ্ন তুলেছে ভারতীয় বাহিনী। বিএসএফ এর যুক্তি হলো, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা না করায় তাদের পুশব্যাক করতে বাধ্য হতে হচ্ছে। অবশ্য বাংলাদেশের বিজিবি ভারতীয় বাহিনীর এমন অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, কোনো ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত করা হলে তাকে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি থাকে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে ও জোরপূর্বক সীমান্ত দিয়ে মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক রীতি ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী। বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের সীমান্তে পাঠানো হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক, এমন নিশ্চয়তা ভারত দিচ্ছে না। তাদের পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভাগাভাগি করা হচ্ছে না। ফলে যাচাই বাছাই ছাড়া কাউকে ফেরত নিতে রাজি নয় বাংলাদেশ। এখানে ভারত পাল্টা অভিযোগ করছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 2 দফা বলেছেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2862টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। কিছু আবেদন 5 বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিএসএফ এর ভাষ্য, মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাউকে জেল বা হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, পুশি সমস্যার সমাধানের জন্য ভারতকে 12 থেকে 13টি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এদিকে শুধু দিল্লির বৈঠকই ব্যর্থ হয়নি, পাশাপাশি সীমান্তের ফ্ল্যাগ মিটিংয়েও কোনো কাজ হচ্ছে না। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে শূন্য রেখায় একদিন ও রাত পার করা 12 নারী পুরুষ শিশুর বিষয়ে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে পুশিন আতঙ্ক দেখা দিয়েছে। এই পুশিন সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তে যখন উত্তেজনা চলছে, তার মধ্যে 12ই জুন বাংলাদেশের কর্মস্থলে যোগ দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। বলেছেন, দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় আগামী দিনে তাই করা হবে। অবশ্য তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিত শিবিরগুলোতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 13ই জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান এই কথা লেখেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে হাই কমিশনার কি বোঝাতে চেয়েছেন তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। একদিকে সীমান্তে উত্তেজনা এবং সেটি শুরু হওয়ার কোনো আশারও দেখা যাচ্ছে না, অন্যদিকে ভারতীয় হাই কমিশনার আসতে না আসতেই বিরোধীরা ব্যাখ্যা চাওয়া শুরু করেছেন। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়ে পড়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় আলাদা। দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের মোট স্থল সীমান্ত প্রায় 4156 কিলোমিটার। এটি বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। এই 5 রাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, যার দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। আগে যেখানে সীমান্ত উত্তেজনা মূলত অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত হত্যাকে কেন্দ্র করে দেখা যেত, সেখানে এখন শূন্যরেখা ক্রমে মানবিক ও কূটনৈতিক সংকটের নতুন মঞ্চে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে অন্তত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, জাতীয়তা যাচাইয়ের সংকট। সীমান্তে আনা ব্যক্তিদের প্রকৃত পরিচয় নির্ধারণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত কাউকে বাংলাদেশি দাবি করলেও বাংলাদেশ প্রমাণ চায়, আবার অনেকের কাছেই কোনো বৈধ পরিচয়পত্র থাকে না, ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় প্রক্রিয়ার ভিন্ন ব্যাখ্যা। বাংলাদেশের মতে যাচাই ছাড়া কাউকে সীমান্তে পাঠানো বিদ্যমান প্রটোকলের লঙ্ঘন। ভারতের মতে তারা নিজস্ব আইনি কাঠামো অনুসরণ করছে এবং বাংলাদেশকে যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।
এই ব্যাখ্যাগত পার্থক্য কূটনৈতিক অচলাবস্থাকে আরো জটিল করছে। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব। সীমান্ত ইস্যু এখন আর শুধু সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্তবাসীরা প্রতিরোধে অংশ নিচ্ছেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিচ্ছে। একই সময় ভারতে অবৈধ অভিবাসন প্রশ্নটি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ফলে প্রশাসনিক ও মানবিক সমস্যা ক্রমশ রাজনৈতিক মাত্রা পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তে আকস্মিক সংঘর্ষ, শূন্যরেখায় আটকে পড়া নারী শিশুদের মানবিক বিপর্যয় এবং ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে অবিশ্বাসের পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে পুশিন, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া এবং রোহিঙ্গা সংকট যখন একই সময় আলোচনায় আসে, তখন যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। দিল্লি বৈঠকের পর এটি পরিষ্কার, এই সংকটের সমাধান সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক থেকে আশা করা ভুল। কারণ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আসলে নিজ নিজ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। ফলে রাজনৈতিক পর্যায়ে সমাধান না এলে সীমান্তেই অচল অবস্থা কাটবে না। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, সীমান্তে এই যে পুশিন সমস্যা, এটি প্রকাশ্যে বড় সমস্যা হিসেবে দেখা গেলেও এই সমস্যার সমাধান লুকিয়ে আছে অন্য কিছু ইস্যুর উপর। ভারতে অনেকদিন কাজ করেছেন এমন একজন বাংলাদেশি কূটনীতিক বলছেন, কূটনৈতিক ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় লিঙ্কেজ ডিপ্লোম্যাসি, যার অর্থ হলো দৃশ্যমান এই সমস্যার সমাধানের পেছনে অদৃশ্য এমন কিছু ইস্যু থাকে যেগুলো সমাধান না হলে আশার আলো দেখা যাবে না। এই কূটনৈতিক পুশিন সমস্যাটিকে পেরিফেরাল বা পার্শ্ব ইস্যু হিসেবে দেখছেন এবং আর নেপথ্যের দৃশ্যমান সমস্যাগুলোকে দেখছেন কোর ইস্যু বা মূল সমস্যা। প্রশ্ন হলো, সেই কোর ইস্যুগুলো কি যেগুলো নিয়ে দুপক্ষের কেউ মুখ খুলছে না? একটি সূত্র বলছে, বাংলাদেশের কাছে ডিসেম্বরের মধ্যে গঙ্গা পানি চুক্তি একটি বড় ইস্যু, আর ভারতের কাছে তারেক রহমানের বিদেশ সফর এবং বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চালু করা, এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।